হসপিটালও এখন একইভাবে আমার পরিবারের একটা অংশ হয়ে গেছে। আর সেটা আরো দৃঢ় হচ্ছে প্রত্যেক মুহূর্তে। আর এই হেড অ্যান্ড নেক ডিপার্টমেন্টকে অনেক বেশি করে ধন্যবাদ। তারা এমন একটা মহৎ উদ্যোগ আজকে নিয়েছেন। এখানে উপস্থিত যারা আছেন, যারা জীবন যুদ্ধে লড়াই করে আজকে প্রায় বিজয়ী সৈনিকের মতো এখানে রয়েছেন, তাদের সকলের জন্য নিজেরা একটা জোরে একটা হাততালি দিন। আপনারা আপনাদের জীবনী শক্তি, যেটা 4th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে, তাতে নতুন কিছু করি বা নতুন কিছু অ্যানাউন্সমেন্ট করি। যেমন আগের বার আমরা ডিক্লেয়ার করেছিলাম আমরা ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে নাটক করব, এবং নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন সেটা কত ভালোভাবে হয়েছে। এবং 8ই ফেব্রুয়ারি ওটার সেকেন্ড শো আছে উত্তম মঞ্চে। যদি কারাও ইন্টারেস্টেড হন, আমাদের প্রিয়ব্রতর সাথে কথা বলবেন, উই উইল গিভ ইউ পাস, ফ্যামিলি নিয়ে এসে দেখতে পারেন। 8ই ফেব্রুয়ারি এটা নেক্সট শো আছে। 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে উপলক্ষে এবার আমরা আজকে যেটা অ্যানাউন্স করছি, আমরা লঞ্চ করব কণ্ঠ ক্লাব ফর ক্যান্সার পেশেন্টস। এবং এটা এবারে আমরা শুধুমাত্র ল্যারিঞ্জেক্টমি না, কণ্ঠ সিনেমা শুধুমাত্র ল্যারিঞ্জেক্টমি পেশেন্টের কথা বলে না, এটা সমস্ত ক্যান্সার পেশেন্টের ঘুরে দাঁড়ানোর লড়াই। তো সেই লড়াইকে সম্মান জানিয়ে, কণ্ঠ সিনেমাকে সম্মান জানিয়ে এই কণ্ঠ ক্লাব আমরা লঞ্চ করব ফর অল ক্যান্সার পেশেন্ট। তাতে আমরা আমি ডক্টর সঞ্জিনী দাস, আমার কলিগ ডক্টর সৌম্যকান্তি বাগ এখানে বসে আছেন। আমরা দুজনে মিলে এখানে রিকনস্ট্রাকশন করি। ডক্টর সৌরভ দত্ত, ডক্টর হর্ষধর। একটা পোস্টিং হয়েছিল যেখানে আমি আউট অফ, আমি মানে সরি ফর মাই ব্যাড বাংলা, অ্যাকচুয়ালি মানে আউট অফ কলকাতা পোস্টিং। মেজরিটি পেশেন্টস জানেন যে আমার বাংলা খুব খারাপ। আউট অফ কলকাতা পোস্টিং হয়েছিল গ্রামের দিকে, যেখানে অ্যাজ এ জেনারেল সার্জন আই ইউজ টু ডু অল সর্ট অফ মেবি ট্রমা, মানে পেটের অপারেশন সবকিছুই। কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে বেশিরভাগ ডাক্তার বলি বা বেশিরভাগ পেশেন্টস, আমি বলবো যে এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য মণিপাল হসপিটালকে অজস্র ধন্যবাদ। যে জীবন যুদ্ধে যে সমস্ত মানুষরা জয়ী হয়েছে এবং যে সমস্ত ক্যান্সার পেশেন্টরা যারা জীবন যুদ্ধে জয়ী হয়ে আবার ফিরে এসছেন, তারা আমাদের কাছে বিরাট বড় একটা ইন্সপিরেশন। সেই সমস্ত মানুষদের কথা আজকে, সেই সমস্ত মানুষরা কথা বলতে এসছেন আজকে, এবং তাদের কথা আমাদের শোনবার দিন আছে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমরা যখন কণ্ঠ সিনেমাটা বানিয়েছিলাম, তখন সেখানে শুধু ক্যান্সার যে পেশেন্ট বা ল্যারিঞ্জেক্টমি হয়েছে যাদের, বা যে সমস্ত মানুষের যারা ক্যান্সার আক্রান্ত, তাদের থেকে বড় জিনিস হচ্ছে তাদের পরিবারের কথা। তার কারণ যে মানুষের ক্যান্সার হয়, একটা জিনিস মনে রাখা দরকার, সে শুধুমাত্র কিন্তু এর সঙ্গে লড়াই করছে না, তার পরিবারও কিন্তু এর সাথে লড়াই করছে। তাই তার একার কথা কিন্তু কণ্ঠ বলে। কণ্ঠ সিনেমায় আমাদের তার পরিবারের যে লড়াই, তার বাচ্চার যে লড়াই, তার স্ত্রীর যে লড়াই, তার পরিবারের কাছের মানুষদের যে লড়াই, বন্ধুদের লড়াই, সেটাও কিন্তু খুব বড় জিনিস। তো আজকে আমার মনে হয় যে কণ্ঠ সিনেমাটা যখন তৈরি হয়েছিল, তখন আমরা চেষ্টা করেছিলাম সেই কথাটা বলবার, এবং সর্বতভাবে মানুষের কাছে সেই কণ্ঠ সিনেমা জায়গা করে নিয়েছে। আর আজকে সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে আগামী 4 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে নতুন করে লঞ্চ হবে কণ্ঠ ক্লাব। একটা সিনেমাকে কেন্দ্র করে যখন একটা ল্যারিঞ্জেক্টমি ক্লাব তৈরি হয়, বা তাকে আশ্রয় করে সমস্ত ক্যান্সার পেশেন্টদের জন্য একটা ক্লাব তৈরি হচ্ছে, যেখানে একে অপরে আদান প্রদান করতে পারবে। একজন ক্যান্সার পেশেন্ট তার কথা অন্য মানুষকে বলতে পারবেন, তার পরিবারের মানুষ যখন অন্য একজন ক্যান্সার পেশেন্টের মানুষকে যখন তার পরিবারের কথা বলতে পারবেন, তার পরিবারের মানুষ একে অপরের সঙ্গে আদান প্রদান করবেন। কেউ হয়তো সেদিনকে বিকেলবেলা হয়তো আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন শিল্পীরা নিশ্চয়ই সেখানে এগিয়ে আসবেন, এবং আমি তাদের হয়েই বলছি, তারা হয়তো কোনো একটা বিকেল হয়তো তাদের সঙ্গে, এই সমস্ত পেশেন্টদের সঙ্গে বা এই সমস্ত মানুষদের সঙ্গে হয়তো তারা হয়তো একটা বিকেল কাটালেন, একটা সন্ধ্যেবেলা কাটালেন। সেইটা কিন্তু অনেক মানে এই সমস্ত মানুষদের কাছে মনে রাখার মতো। আর আমাদের কাছে যেটা পাওনা, সেটা হচ্ছে জীবন যুদ্ধে জয়ী হওয়া এই সমস্ত মানুষরা, তারা বলবেন তাদের গল্প, সেটা কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করবে।
আমি চাইব এই কণ্ঠ ক্লাব তার আজ ইমিডিয়েটলি চালু হবে। অন্তত উইন্ডোজ প্রোডাকশন আমাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে, নন্দিয়াদির তরফ থেকে ইমিডিয়েটলি এর কাজ চালু হয়ে যাবে। থ্যাংক ইউ। মানিপালের পক্ষ থেকে যে ক্যান্সার পেশেন্টকে নিয়ে যে ইভেন্ট করছে, কি বলবেন ওদেরকে? দেখুন, ওনারা আমাদের ইন্সপিরেশন কাজ করার, এবং আজকে আমরা মুখের ক্যান্সারের বেশ কিছু পেশেন্টদের দেখেছি, যাদের মধ্যে বেশিরভাগেরই আমাদের কারোর জিভ বাদ দিয়েছি, কারোর চোয়াল বাদ দিয়েছি, তারপর আমাদের প্লাস্টিক সার্জারি টিম সেটাকে রিকনস্ট্রাক্ট করেছে। তাদের এই এত বড় অপারেশনের পরেও কেউ কলেজে চাকরি পেয়েছে, সেই চাকরি করছে, কেউ বডি বিল্ডিং করছে, কেউ বয়স হয়েছে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, দে আর এনজয়িং দেয়ার লাইফ। সো আজকের দিনে ক্যান্সারকে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবং ক্যান্সার যে জয় করে আবার নিয়ার নর্মাল লাইফে ফেরা যায়, সেটা একেবারে সবার সামনে, চোখের সামনে দেখিয়ে দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি, যেখানে আমরা নয়, আমরা তাদের কথা শুনছি। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে মানে ভারতবর্ষের নাম্বার 1 ক্যান্সার ছেলেদের মুখে হয় এবং মেয়েদের 3 নম্বর। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমাদের দেশে তামাক জাতীয় দ্রব্য বেশিরভাগই স্মোকিংয়ের থেকে বেশি চিবোয়। গুটকা, পান মশলা, গুড়াকু, এইগুলো মুখের ক্যান্সার করে, তাই আমাদের দেশে মুখের ক্যান্সার। অনেকে বলে যে মানে স্মোক করলে বা অ্যালকোহল খেলেও ক্যান্সার, এটা কত? একদম, স্মোক এবং অ্যালকোহলে প্রচণ্ড ক্যান্সার, আমি সেটাই বলছি। স্মোকিং মুখের ক্যান্সারও করতে পারে, অ্যালকোহল আর স্মোকিং একসাথে করলে মুখের ক্যান্সারের চান্স আরও বাড়ে। স্মোকিং লাং ক্যান্সারও করে, কিন্তু ওরাল ক্যান্সার স্মোকিংয়ের থেকেও বেশি চান্স বেড়ে যায়, যে যখন এগুলো তামাকজাত, মানে চেবানো তামাক, ধোঁয়াহীন তামাক। স্মোকিংয়ে আবার যেমন এখান থেকে লাং ক্যান্সার অতটা হয়, স্মোকিংয়ে এটাও হয়, আবার লাং ক্যান্সারও। ওকে স্যার, থ্যাংক ইউ। পক্ষ থেকে ক্যান্সার পেশেন্টদের জন্য ইভেন্টটা হলো, এবং সেখানে একজন ডক্টর বলছিলেন যে প্লাস্টিক সার্জারি একটা ভূমিকায় থাকে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, আজকালের দিনে ক্যান্সার যত অ্যাগ্রেসিভ হয়েছে, ততই প্লাস্টিক সার্জারির একটা রোল বেড়েছে। প্লাস্টিক বলতে এখানে স্পেসিফিক্যালি প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, কসমেটিক পার্টটা। তো এটাতে আমাদের মেন এইম থাকে যে আমরা পেশেন্টের ফাংশন হোক বা নিয়ার নর্মাল অ্যাপিয়ারেন্সটা পরবর্তীকালে ফিরিয়ে দিতে পারি, যাতে ধরুন যখন মেজর পার্ট অফ দি ওরাল ক্যাভিটি বাদ হয়ে যায়, জিভ হোক বা আমাদের জ হোক, সেই ক্ষেত্রে একটা ফাংশনাল ডিফর্মিটি বা একটা দেখতে ফিজিক্যাল ডিফর্মিটি তৈরি হয়। এই পেশেন্টসদের যদি শুধুই ক্যান্সার অপারেশন করা হয়, তাহলে কিন্তু এই পেশেন্টগুলো পরবর্তীকালে এনারা না নর্মাল কথা বলতে পারবেন, না খাওয়া দাওয়া করতে পারবেন, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া দূরের কথা, একটা ইনফেকশনেরও ভয় থাকে। তাই জন্য যাতে ওনারা নিয়ার নর্মাল লাইফে ফিরে যেতে পারেন, তাই জন্য ওনাদেরই বডির থেকে একটা টিস্যু নিয়ে, ওটা হাড় হতে পারে বা মাসল হতে পারে, স্কিন সফট টিস্যু কিছুও হতে পারে, ওইগুলো দিয়ে যেই পার্টটা লস হয়েছে ওটা আমরা আবার রিকনস্ট্রাক্ট করে দিই, যাতে কি ওনাদের আবার সার্জারির পরে নিয়ার নর্মাল লাইফ, কথাবার্তা থেকে শুরু করে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তাছাড়া নিজের নর্মাল ওনারা রুটিনে ফেরত যেতে পারে। তো এটা হলো রিকনস্ট্রাকটিভ সার্জারির একটা রোল, যেটা একটা মেন পার্ট প্লে করে ইন হেড অ্যান্ড নেক ক্যান্সার পেশেন্টস। এই যে প্লাস্টিক সার্জারি যে ওটি কতক্ষণ টাইম লাগে তো একটা পেশেন্টের ক্ষেত্রে? ওভারঅল দেখুন, রিকনস্ট্রাকশন হলে অ্যাভারেজ টাইম লাগে 6 থেকে 10 ঘন্টা, যেখানে বনি রিকনস্ট্রাকশন হলে মোটামুটি বেশিরভাগ সময় লাগে, কারণ চোয়ালটা আবার তৈরি করতে লাগে পায়ের হাড় থেকে। বাকি যদি শুধু সফট টিস্যু যেমনি টাং হলো বা একটা বাক্কাল মিউকোজার কিছু পোর্শন লস হলো, সেই ক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা ম্যাক্সিমাম। ওকে, আপনার নামটা একটু বলে আমি দেবেন? ডক্টর সিঞ্জিনী দাস, মানিপালের প্লাস্টিক। থ্যাংক ইউ ম্যাম। এর সাথে আমি স্বাগত জানাই আমাদের সমস্ত প্রাইমারি কেয়ার গিভারদের, ক্যান্সার রোগীদের যারা দেখভাল করেছেন, খেয়াল রেখেছেন এবং তাদের সঙ্গে এই লড়াইয়ে সামিল হয়েছেন, যুদ্ধ জয় করতে সাহায্য করেছেন এবং এগিয়ে যেতেও সাহায্য করছেন। আমি স্বাগত জানাই আমাদের প্রেসের সমস্ত বন্ধুদের, যারা আজ এখানে উপস্থিত হয়েছেন এবং এই প্রোগ্রামটিকে সফলভাবে তুলে ধরার জন্য, নতুন ক্যান্সার রোগী যারা নতুনভাবে ডিটেক্ট হয়েছেন ক্যান্সার নিয়ে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আমাদের মধ্যে আজকে রয়েছেন বিশিষ্ট অভিনেতা এবং ডিরেক্টর মিস্টার শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি আমাদের সেই সমস্ত বন্ধুদের উদ্বুদ্ধ করতে আজকে এখানে এসছেন। জিনিস তো মেনটেন করলে ঠিকঠাক থাকা যায়, মানে জীবন তো একটা চ্যালেঞ্জ, এবং জীবন একটা জার্নি, একটা ট্রেন জার্নির মতো। একটা সময় একটা প্রিফিক্সড টাইম আছে এবং সেটা একটা গন্তব্য আছে।
তো একটা সময় আমরা ট্রেনে চড়ি এবং তারপর একটা সময় আমরা নেমে যাই, এরকমই সিস্টেমটা। তো সেই জীবনটা তো সবাই এখানে যারা আছেন সবাই জেনে গেছেন যে জীবন তো সব সময় যে একদম স্মুথ সুন্দর চলবে তা নয়, কিন্তু জীবনকে ভালো চালাতে হলে নিজেকে প্রথম কথা নিজের কেয়ার নিতে হবে এবং আশেপাশের সবার কেয়ার নিতে হবে। আমার নাম শেখ আমিন আলী, কোথা থেকে এসছেন? বাড়ি চন্দননগর। আচ্ছা, আপনি যে এরকম একটা মারণ রোগ হলো সে আপনি জানলেন কি করে? তা জানলাম ডক্টর সৌরদত্তর কাছে আসার পরে। তো চন্দননগর থেকে মণিপাল কেন? চন্দননগর থেকে মণিপাল কেন, এটা যখন ধরা মানে 22 দিন পরে আমি জানতে পারি। তারপর আমি যেখানে কাজ করতাম আমার দাদা সরজিৎ সাহা, ওনাকে জানানো হয়, উনি বলেন চিন্তা করতে হবে না, উনি ডাক্তারের সঙ্গে কথা বলেন, ডক্টর সায়ন দাস একই সঙ্গে জানা থাকেন। তো সায়ন দাস বলেন ডক্টর সৌরদত্তের কাছে আসা, এই সৌরদত্তের কাছে আসা, উনি তারপর থেকে সব কিছু করে দিলেন। তো মণিপালের মানে ট্রিটমেন্ট আপনি সন্তুষ্ট? একদম 100% বলা হবে। থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে আসার জন্য, শুধু আপনাকেও for taking such precious time from your schedule, because your presence, আপনার এখানে উপস্থিতিটা ওদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট সেটা ওনারা they may not be able to express it fully, but from everybody a big thanks to you. আর কিছু কথা নয়, আমরা আরম্ভ করব আমাদের ইনগ্রেশন সেরেমনি দিয়ে। রিকোয়েস্ট স্যার টু প্লিজ। স্ক্রিনিং করেছিলাম দিল্লিতে ফর সাংসদদের জন্য, তবে মনে আছে অনেকেই